জনাব মীর নাসির হোসেন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে অর্থমন্ত্রী কিন্তু বেশ কয়েকবারই বলেছেন এই যে বাজেটের আকারটা বড় করা হচ্ছে কারণ সরকার বেশি খরচ করতে চায় যাতে সেই খরচটা আলটিমেটলি বেসরকারি খাতের হাতে যায়। আপনি জানেন যে এবছর প্রায় উন্নয়ন ব্যয় পরিকল্পনা করা হয়েছে 3 লাখ কোটি টাকার, একই সঙ্গে পরিচালন ব্যয় 6 লাখ কোটি টাকার বেশি। তো এই একদিকে সরকার বলছে যে আমরা বেশি খরচ করছি যাতে বেসরকারি খাত এবং আমাদের অর্থনীতি যে ভঙ্গুর দশায় আছে সেটি থেকে বেরিয়ে আসতে পারে, আবার অন্যদিকে আমরা যেটা দেখছি যে সরকার অনেক বড় ঘাটতি পরিকল্পনা করেছে এবং যেটি মূলত আসবে ব্যাংক খাত থেকে। অর্থাৎ একদিকে যে আপনি ঋণ নেবেন সেই জায়গায় সরকার ভাগ বসাচ্ছে, আর একদিকে অবশ্য সরকার বলছে যে সরকারের ব্যয়টা থেকে আপনি যেন ভাগ বসাতে পারেন। আপনি কি এই নীতিটা কতটুকু অর্থনীতির উত্তরণের জন্য সহায়ক মনে করছেন? এই যেগুলি স্টেটমেন্ট আপনি বললেন সব কন্ট্রাডিক্টরি একটার সাথে একটা। কারণ হচ্ছিল যে আপনার রেভিনিউ বাজেট বাড়িয়ে রেভিনিউ এক্সপেন্ডিচার বাড়ানো হচ্ছে, সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে, সরকারের কাঠামোটাকে বড় করা হচ্ছে। আমাদের হচ্ছিল গভর্নমেন্ট শুড বি মিনিমাম, যত ছোট করে আনে এবং পাবলিক এক্সপেন্ডিচার যেন এই খাতে কম হয়, কিন্তু এখানে তো বাড়ছে। তারপরে আপনার হচ্ছিল যে ঘাটতির কথা বললেন, যে ব্যাংকিং সেক্টর থেকে যে ঋণ নিয়ে, দিস ইজ ওয়ার্স্ট অপশন অফ দ্য গভর্নমেন্ট, কারণ কস্টলি বড়োয়িং ফর দ্য গভর্নমেন্ট। তো সেখানে যে জিনিসটা হচ্ছে না, আমরা প্রাইভেট সেক্টর ক্রেডিট থেকে বঞ্চিত হচ্ছি। আপনি ফিসকাল যেটা আপনার অর্থ ইয়ে করা হয়েছে নীতি, সেখানে কিন্তু আপনার 4.7% নেমে এসছে আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ। এইটা কিন্তু অমিনাস। কারণ হচ্ছিল এই যদি প্রাইভেট সেক্টর গ্রো না করে তাহলে তো আপনার ইকোনমি মুভ করবে না। এখানে ব্যাংকগুলি কি করছে? ব্যাংকগুলি হচ্ছিল ইজি লেন্ডিংয়ে যাচ্ছে, সেটা হচ্ছিল গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বন্ড, এগুলিতে যাচ্ছে। অনেক ব্যাংকের প্রফিটের প্রায় সিংহভাগ আসছে হচ্ছিল এখান থেকে। ইটস এ নন প্রোডাক্টিভ সেক্টর। যার পাশাপাশি প্রাইভেট সেক্টর কিন্তু লোন থেকে বঞ্চিত হচ্ছে। সেই জন্য রিজিড মনিটারি পলিসি একটা, পাশাপাশি যে ক্লাসিফিকেশন রুলগুলি চেঞ্জ করা হয়েছে IMF পরামর্শে, যেটা 6 মাস ছিল 3 মাস সে ক্লাসিফাইড হয়ে যাচ্ছে, মানে 91 ডেজে এসে। এটা তো দুর্দান্তভাবে ক্ষতি করছে। কারণ হচ্ছিল যে আপনি দেখছেন যে গত কোয়ার্টারে 21 কোটি না কত টাকা নতুন করে আপনার ডিফল্ট লোড হয়েছে। এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত প্র্যাগমেটিক আপনার মনিটারি পলিসি না করা হয়, প্র্যাগমেটিক আপনার লেন্ডিং পলিসি। এখন আপনি নীতি সুদ বাড়িয়ে যাচ্ছেন, 10% নিয়ে যাচ্ছেন, কী করে ব্যাংকগুলি কমে? জনাব মীর নাসির হোসেন, আপনাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে সরকার যে তথ্য উপাত্ত দেয় সেটির বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে BBS পরিসংখ্যান ব্যুরো তাদের যে বাংলাদেশের যে জিডিপির প্রবৃদ্ধির হিসাব গতকালকে সেটি দিয়েছে, গণমাধ্যমে জানিয়েছে। তারা বলছে যে চলতি অর্থ বছরে প্রায় 4.5% মতো প্রবৃদ্ধি হবে এবং তারা বলছে যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এই মুহূর্তে $3,000 ছাড়িয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতির আকার $1/2 ট্রিলিয়ন অর্থাৎ $501 বিলিয়ন পৌঁছেছে। এবং সরকার যেই লক্ষ্যমাত্রাটি বলছে সেটি হচ্ছে 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়া, এবং সেই কারণেই এই বড় একটি বাজেটের পরিকল্পনা। সরকারের এই সব তথ্য উপাত্ত অতীতে আমরা দেখেছি যে অনেক বেশি বিতর্কিত হচ্ছে এবং সেগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে দেশে এবং দেশের বাইরে। সেই জায়গায় কতটা সংশোধন আসছে? জনাব মীর নাসির হোসেন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকার যে ধরনের তথ্য উপাত্ত আমাদেরকে দেয় সেই তথ্য উপাত্তের মান কি বেড়েছে? এখনো দৃশ্যমান কিছু, কারণ DSA এর তথ্যের উপর আমাদের যথেষ্ট মানে সন্দেহ রয়েছে এবং সঙ্গত কারণে আমরা দেখেছি বিভিন্ন যে ইনফরমেশন তারা দেয়, যে সমস্ত উপাত্ত দেয় সেগুলো কিন্তু সঠিক নয়, বাস্তব বিবর্জিত। যার ভিত্তিতে যেই নাম্বারসগুলি ঠিক করা হয়, ম্যাক্রো ইকোনমির যে সমস্ত ফান্ডামেন্টালস সেটা ঠিক করা হয়, সেটা কিন্তু সঠিক হয় না। এটা অতীতে দেখা গেছে। আপনি যদি এই যে LGC গ্রাজুয়েশনের জন্য যে উপাত্ত আমরা সরবরাহ করেছে সরকার, এখানে কিন্তু অনেক গরমিল রয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তথ্যের যথেষ্ট গরমিল রয়েছে। এইটা আমরা বারবার বলছি যে একটা সঠিক পরিসংখ্যান না থাকলে কোনো কিছু কিন্তু অ্যাসেস করা সম্ভব না, প্রোগ্রাম করা সম্ভব না। এই জায়গাটা কিন্তু সরকার আরও কাজ করতে হবে, আরও প্র্যাগমেটিক হতে হবে, আরও ডিজিটালাইজ করে এটা করতে হবে, যাতে সঠিক
তথ্যপত্রটা অ্যাভেলেবেল থাকে, সেটা আমাদের জন্য যেমন প্রয়োজন, ইন্টারন্যাশনাল যারা আমাদের সাথে সাপোর্ট করেন লেন্ডিং থেকে আরম্ভ করে তাদের আরও দরকার, কারণ কান্ট্রি স্ট্যান্ডার্ডটা তারা ফিক্স আপ করেন হচ্ছে এই তথ্যের উপরে। সেই এখন আমার বেসিক তথ্য যদি ভুল হয় তাহলে তো আমরা রং মেসেজ যাচ্ছে, রং একটা অ্যাসেসমেন্ট হচ্ছে, এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জনাব মীর নাসির হোসেন, আমি আবার একটু আপনাকে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটের দিকে একটু মনোনিবেশ আপনার নিয়ে যেতে চাই। আপনি জানেন যে অর্থনীতির নানা সূচক কিন্তু এখন নিম্নমুখী, শুধুমাত্র রেমিটেন্সটাই আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী। এর মধ্যে ব্যাংকিং খাতের অবস্থা কিন্তু আবার একটা সংকটের দিকে যাচ্ছে। আমরা যেটা দেখছি যে ইসলামী ব্যাংকে কেন্দ্র করে বিশেষ করে সেইখানে নানা রকম সরকারের নীতি নির্ধারণের নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে, এবং গতকালকে আমরা দেখেছি যে বিএবি বলছে যে ইসলামী ব্যাংক নিয়ে যা হচ্ছে তা সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের উপর একটা প্রভাব ফেলতে পারে, এবং বিএবি আহ্বান জানিয়েছে যে সরকার যেন ইসলামী ব্যাংকের এই ইস্যু দ্রুত সমাধান করে এবং যৌক্তিক একটা সমাধানে পৌঁছায়। ব্যাংক খাত নিয়ে তো এই যে বিশৃঙ্খল অবস্থা, ব্যাংক খাতে যে লুটতরাজের পরিস্থিতি, এটা তো দীর্ঘদিনের। অন্তর্বর্তী সরকার সেখানে কিছুটা উন্নয়নের চেষ্টা করেছে। বর্তমান সরকারের পদক্ষেপটা আসলে আপনাদের জন্য কতটা স্বস্তির? আমি মনে করি যে এটা আরো ট্রান্সপারেন্ট হওয়া দরকার, কারণ হচ্ছে এখানে ব্যাংকিং এর ইস্যুটা আসলে একটা ইকোনমিক ইস্যু, এর সাথে পলিটিক্যাল ইস্যুটা এসে যাচ্ছে। সেই জন্যে কিন্তু সমস্যাটা মানে বাড়ছে, বা এটাকে রিজলভ করার হয়তো বা সরকারের জন্য দূর হয়ে যাচ্ছে। কারণ রাজনীতি আর অর্থনীতির সংঘাত যদি এক জায়গায় এসে দাঁড়ায়, সেখানে কিন্তু সমস্যা ঘনীভূত হয়। সেই জন্যে আমার মনে হয় it should be seen from the economic perspective, not from the political perspective. সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। তবে আমরা চাই যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা থাকুক, এবং কারণ এর সাথে পাবলিকের মানি জড়িত, তাদের ডিপোজিটারদের তাদের স্বার্থ সংরক্ষণ করা দরকার।